গেছে এসে তো আর সালমান বাসা চিনে না, কারণ তো কোনো দিনই যায়নি। একটা পয়েন্ট ধরা খেয়ে গেল রিজভি। এফডিসিতে কোন টেবিলে বসে তোর আড্ডা মারতে ক্যান্টিনে দেখা, তখন এমন চাপ, তখন ওই চাপের টেলাই বলছে যে স্যার আমি এফডিসিতে কোনো দিনই যাইনি। বোঝাতে পারছি? আমার কাছে সব পেপার 96 পেপার কাটিংগুলো দেখেন আছে। তারপরে হচ্ছে যে তোরা যে বসে ডনের সাথে কন্ট্যাক্ট করছিস, ডন তোরে ডাকছে, তুই যে ইন্টারভিউ দিয়ে বলেছিলি কয় স্যার এগুলা সব বানাট, এগুলো সব মিথ্যা, এগুলা সালমানের মা আর ওসি কামরুল সাহেব উনি আমাকে, আমি তখন মানে ক্যান্টনমেন্ট থানায় বোধহয় অ্যারেস্ট হয়েছিল কোনো একটা কারণে রিজভি, কয় তোকে আমরা ছেড়ে দেবো, তোকে ছাড়ার ব্যবস্থা করবো তুই যদি এই কাজটা করে দিস, মানে সালমান সম্পর্কে তুই একটা ইয়ে দিবি, রাজসাক্ষী হয়ে যাবি। আর এই রাজসাক্ষীর ফলে ডন, আজিম মোহাম্মদ, সামিরা মা এদের সবার ফাঁসি হয়ে যাবে, তুই চলে যাবে আমেরিকাতে। না কিন্তু সব ঠিক আছে, আপনার কথা যদি মেনেই নেই, মা কেন তার মেনে নাও লাগবে না, আমি ওই যে আপনি রিজভির ইন্টারভিউটা দেখে দেবো। আচ্ছা না ঠিক আছে, কিন্তু তাহলে রিজভিকে আনা হোক। ডেফিনেটলি আমি এগ্রি করি আপনার এই জায়গাটা, কিন্তু রিজভি তো প্রথমে এসেই তো এই ঘটনাগুলো ঘটিয়েই তো একটা জটলা পাকায় ফেললো, তারপরে ঘটনার দিকে তারপর তো আসলো রুবি আন্টি। রাইট, রুবি তো মাঝখানে এই আসলো, কিন্তু ফার্স্ট স্টার্টিংটাই তো করেছিল রিজভি। কিন্তু এখানে কথা হচ্ছে যে উনি তো মা, এটা তো কোনো সন্দেহ নাই। মানে আপনার কথা যদি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে ডেফিনেটলি মানে যদি কোনো মানুষ এগ্রি করে আপনার সঙ্গে, তাহলে এটা মানতে হবে যে নীলা আন্টির এইরকম একটা চক্র বা এরকম একটা সিদ্ধান্ত বিশেষ কোনো একটা ইন্টারেস্টের কারণে ছিল, যদি এগ্রি করে আপনারটা। এখন কথা হচ্ছে নিজের সন্তানকে নিয়ে কেউ এই ধরনের বিশেষ ইন্টারেস্ট করতে পারে কিনা, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের যুক্তিযুক্ত একটা প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে মানে সব মানুষ তার মানুষের পর্যায়ে পড়ে না, তাই না? আপনি এটা বললে এটা কিন্তু আপনার ভয়ঙ্কর রকমের রিবার্ট করার একটা, কে কি মনে করলো আই ডোন্ট কেয়ার, কে উপরওয়ালা আছে। আর আমার কথা হচ্ছে সৎ সাহস থাকলে আপনি সব কিছু করতে পারেন, রাইট? আমাদের সৎ সাহস আছে বিদায় আমরা বলতেছি কিংবা বলছি। আর আমার এই কথাগুলো একটু ঘেটে দেখুক, কিংবা রিজভিকে আনা হোক, কিংবা রিজভির কাছ থেকে জিজ্ঞাসা করো হোক তুমি কিভাবে ওনাদের সাথে যোগ হলা, কীভাবে আসলা, কীভাবে তোমাকে কি করা হলো, তাই না? তুমি কিভাবে কিংবা কেন তুমি কিছু না জেনেই সালমানের মতন একটা এত বড় একটা সাবজেক্ট নিয়ে তুমি খেলতে না। আমি এগ্রি করতেছি ডন ভাই আপনার কাছে, আমার কথাটা শুনুন, এটা আমি তো যুক্তির মধ্যে আছি, তাই না? ডেফিনেটলি ওকে তো জিজ্ঞেস করা উচিত। তাহলে তুমি কিভাবে এসে হুট করে এসেই তুমি ডনকে দেখোনি, সালমানকে দেখোনি, আজিমকে দেখোনি, কাউকে দেখোনি, তুমি এদের সম্পর্কে একটা মানে একটা সাক্ষী দিয়ে, তাই না, দিলা, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন? ও তো কোথাও থেকে উৎপত্তি হয়েছে, কোথাও থেকে কেউ ওকে এনেছে, তাই না? ইদানিং আমি 3-4 দিন, পরশু দিন দেখলাম, আমি দেখে তো আমি অবাক হয়ে গেলাম, হায় এটাই রিজভি, এই বেটাই পুরো ঘটনা ওলট পালট করে দিয়ে তারপর লন্ডন চলে গেছে। আমার কথা হচ্ছে যে জনগণ মানুক না মানুক, তারপরেও তো একটা প্রশাসনের উপর আস্থা থাকে, একটা ভরসা থাকে। 3-4 রকমের প্রশাসন হলো, তাই না? কয়েকবার হলো, ইন্টারভিউ হলো, সব কিছু হলো, আমাদের সাক্ষী নিল, প্রত্যেকবার যখনই ডাকে তখনই যে আমরা সাক্ষী দিচ্ছি। আমরা যদি ক্রিমিনাল হতাম কিংবা ক্রিমিনালের সাথে ইনভলভমেন্ট থাকতাম, তাহলে আমরা কিন্তু কোনো সময় এভাবে আসতাম না ওপেনে, রাইট? আমাদের মধ্যে সৎ সাহস আছে, আমরা তো কোথাও পালাইনি। প্রথম কথা হচ্ছে ডন ভাই, আমরা কোথাও পালাইছি না, ডেফিনেটলি না, এটা আমি আপনার সাথে এগ্রি করি যে আপনি কোথাও পালাননি এবং আপনি ডাকাতে সাড়া দিয়েছেন, আপনি ঘন্টার পর ঘন্টা বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন, এটা অবশ্যই অনেস্টি। কিন্তু এই বিষয়টা শেষ পর্যন্ত কোর্ট এবং পুলিশই প্রমাণ করবে, যেটার আসলে বিচারের রায় যেটা হবে সেইভাবে আমরা আস্থা রাখি। কিন্তু আমাদের সরল মনে কিছু প্রশ্ন তুলে আসে যে যদি সব কিছুই মেনে নিই আপনার কথা, একটা মায়ের পক্ষে তার সন্তানকে নিয়ে এইভাবে একটা মিথ্যা গেম সাজানো, এটা কেন করবে সে? লজিকটা কি, ইন্টারেস্টটা কি? এটা আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন, বাঙালি জাতি হচ্ছে যে খুব আবেগপ্রবণ, আমরা সবাই আবেগপ্রবণ। আমরা কারো চোখে পানি দেখলে হয়তো বা কিছু না করতে পারলে একটু কষ্ট লাগে, মন খারাপ হয়ে যায়। আর উনি মা, ওনার চোখে পানি দেখা মানে সালমান ভক্তরা আরও বেশি ক্রেজি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু কিছু জিনিস আছে কি বলতেই হয়, কারণ আমাকে জড়ানোর এখানে কোনো ওই দেখছি না আমি, তারপর আমাকে জড়াইছে। কিন্তু ক্ষতি হয়ে গেল না আপনার? বিশাল আমার চরম ক্ষতি। প্রথমে আপনাকে বললাম তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যাই। সালমান নাই বিদে আমার ছবির কেরিয়ার নেই। আমি মানে
বেঁচে যেও মরে আছে আর কি, মরে গেছে আর কি। মানে সারাটা জীবনের জন্য একটা ব্লেম, এটা কিন্তু একটা মানুষকে সারাটা জীবনের জন্য ব্লেম হয়ে থাকলো। আর আমরা বাঙালি, আমরা তো কেউ বিশ্বাস করবো কেউ করবো না, এটা স্বাভাবিক, বিভিন্ন মতামতের লোক আমরা, তাই না? এখন যদি পিবিআই তো সর্বোচ্চ একটা সংস্থা, ওনারা যেই রিপোর্ট করে যা বুঝলো সেটা তো বাঙালি জনগণকে বললো, কিংবা সালমান ফ্যানদের, সালমান ভক্তদের বললো। আমার কাছে আসেন, সালমান ভক্ত যারা সালমানকে নিয়ে এখন হয়ে করছেন, তারা কিন্তু তখন সালমান ছবি কেউ দেখেনি, তখন তাদের বয়স ছিল কত, 5-6। এখন যারা করছে তারা 30-35 কিংবা 26-27-28 এরম বয়স। আপনার 25-26 বছর বয়সের ছেলেমেয়েরা যে লাফালাফি করছে, এরা তখন কই ছিল? তখন কিন্তু ছবি দেখেনি এরা হুজুগে বাঙালি, এরা শুনে ইমোশনাল জায়গা থেকে জাজমেন্ট। আমি কি রাইট কি রং? অফকোর্স ইমোশন তো অবশ্যই আছে। যে ছেলেমেয়েগুলো এগুলো নিয়ে হইচই করছেন, আসেন ওদেরকে জিজ্ঞেস করেন কিংবা ওদেরকে দেখেন ওদের বয়স কত। এখন যদি ওদের বয়স 30 হয়, তাহলে তখন ওদের বয়স ছিল 5 বছর বয়সে সালমান শাহ সম্পর্কে কি জানবে ওরা? ওরা ভুল তথ্য পেয়েই বড় হয়েছে, কিংবা ভুল তথ্য পেয়েই ওরা একটা আরও জটিল ভক্ত হয়ে গেছে ওরা, তাই না? এর বিচার চাই, সব কিছু ঠিক আছে, বিচার তো আমাদের সরকারের প্রতি আস্থা রেখেই আমি বলছি, আমাদের প্রশাসনের প্রতি, আমাদের যারা পিবিআইয়ের যারা অফিসাররা ছিল, যারা তদন্ত করেছেন, আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন এরা। আপনি গিয়েছেন, আপনি সাক্ষ্য দিয়েছেন? আমি গিয়েছি, আমি বলেছি। মামলার কোনো জায়গায় কি আপনার নাম এসেছে কখনো? হ্যাঁ, না, কোথাও তো নাম আসেনি, শুরু থেকে শেষ কোথাও নাম আসেনি? কোথাও নাম আসেনি। আচ্ছা, নীলা আন্টি হয়তো বা ইন্টারভিউগুলো তো বলেছে, ডনকে ধরো, অমুককে ধরো। আরে বাবা, আমাদের ধরার কিছু না, আমরা তো আসি, ডাকলে আসবো, উই আর নট ক্রিমিনাল, রাইট? তো আপনি এত বছর ধরে নীলা আন্টিকে কখনো ফেস করেননি যে আন্টি আপনি কেন এগুলো বলেন? ওনার সামনেই পড়িনি কোনো সময়, কিংবা ওনার সামনে উনিও কোনো সময় আমার খোঁজ করেনি, আমি ওনার সামনে কোনো খোঁজ করিনি। আর আমরা বেসিক্যালি সালমান বেঁচে থাকতে 2-3 বার দেখা হয়েছিল, তার মধ্যে যে 2-3 বার দেখা হয়েছে, মানে কথা বলার একটা আগ্রহ থাকেও আগ্রহ ছিল না, মানে পরিস্থিতি কিংবা টাইমিং, যেই সালমানের সাথে রাখারাখি, মারামারি, ধাক্কা দেখি, এরকম একটা পড়ছে, তখন তার কথা বলার ইয়ে থাকে না। আর সালমানের মা হচ্ছে যে নীলান্টি হচ্ছে যে সালমানের কোনো বন্ধুকেই দেখতে পেত না, ওনার খালি মনে হতো যে আমরা সবাই বোধহয় সালমানের উপর ভর করে খাচ্ছি। বুঝতে পারছি। আপনার আসেন, সালমানের আরেক বন্ধু আছে ফারুক, ও সিঙ্গাপুর থেকে কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল, অনেক বছর পর, বললো যে তোদের তো এখন চিন্তার নাই, মানে পিবিআই রিপোর্ট দিচ্ছে, কিন্তু তোরে বলিস নি সালমানের মা কোনোদিনই সালমানের কোনো বন্ধুকে মানে দেখতে পেত না, মনে করতো সালমান কামাই করতেছে, আমরা সালমানের সাথে পড়ে। সালমানের মা কয়েকটা ইন্টারভিউ বলেছে যে ডন তোর চাকর, উনি তো আমাদের চিনেই না, চাকর কি, কথাবার্তা বলতে পারেন, উনি শাবনুরকে নিয়েও বললেন এরকম সালমানের পরিবার 10টা পরিবার আমরা পালতে পারি, আমি তো বলতে পারি, কিন্তু আমি বলবো না কেন? আমার তো বন্ধু, আমার তো বন্ধুর মা, কিন্তু সব কিছু এক্সেস ভালো না। শাবনুরকে তো বললো 3য় শ্রেণীর মেয়ে, অমুক সেমুক, তাই না? উনি কখন কি বলে উনি কি নিজেই বুঝতেছে না? আর আমরা এত কাছের লোক, আমাদের সাথেই তো আরও আগে যোগাযোগ করবে, এতদিন সালমানের মা যোগাযোগ করেনি কেন? আমার যদি কোশ্চেন থাকে এরকম, তাই না? সালমানের মা তো এক জায়গায় বললো যে ডনেরা আমার সাথে যোগাযোগ করে না কেন? আরে যোগাযোগ করে, বেঁচে থাকতেই যোগাযোগ করলে যে অবস্থা, মানে যে বিহেভ, কিংবা আমারে বলছে যে ওই মানে স্ল্যাং ইউজ করতে বেশি, খুব খারাপ কথা বলতো, মুখ বলছে, ওই ফারুকের কথা বলছে, মা মাসি তুলে গালাগালি করতো, এই ব্যাটা সারাদিন সালমানের সাথে থাকে কেন? আর আপনার ছেলেকে বলেন, আপনার ছেলের বন্ধু কখন আসবে কখন যাবে, আপনার ছেলেই ভালো বুঝে। আবার ফারুক হয়তো গেল কোনো সালমানের সাথে, আমার কথা তো বলছে ডনরে নিয়ে এত ঘুরে কেন সালমান, ওনাকে জিজ্ঞেস করেন সেটা, তাই না হিসাবটা? তো এই জিনিসগুলোর জন্য আরও একটা বিতৃষ্ণা এসে যায় না? আপনার বন্ধুর মা যদি আপনাকে না দেখতে পারে, তাহলে আপনি যতটুক পারবেন ততটুকু অ্যাভয়েড করে যাবেন, এটাই স্বাভাবিক। আর আমারও কথা হচ্ছে যে সালমানের এই ঘটনার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করতেন নাকি, রিলেশনশিপ আর কি। এখন আন্টিকে তো আমরা যখন সামনে উঠছে, আমরা তো যত সুখ অনার করছি, কিন্তু তারপরে যে পেছনে গালাগালি করছে, সেটা হচ্ছে আরেক বন্ধু আমাকে বলছে, আমি আবার আরেক বন্ধুকে বলছি,
ঠিক আছে, একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়। আন্টির সামনে যাইস না, একটা ভয়ও তো কাজ করে। আবার ওই আমার বলছে যে ওই বেটা আন্টির সামনে যাইছে, আন্টি কিন্তু তোর আমার গালাগালি করছে। আরে বাবা, গালাগালি করতে কিছু না, আপনার ছেলেকে বললেন কার সাথে মিশবে কার সাথে মিশবে না, তাই না? যার জন্য হচ্ছে যে আমরা সালমানের আম্মারকে অ্যাভয়েডই করতাম, মানে কাছেটাতে ভিড়তাম না বেশি কাছে। আর যে কয়দিনে কাছে গিয়েছি ওই কয়দিনে কথা বলার সময় সুযোগ হয়নি, কিংবা সিচুয়েশন ছিল না। সামিরা, শাবনূর, অন্যান্য সাবজেক্ট এগুলা না, সবচেয়ে বেশি হিট করতো, সবচেয়ে বেশি কষ্ট পেত ওর পারিবারিক বিষয়টা নিয়ে, পারিবারিক জীবনটা নিয়ে, লাইফস্টাইলটা নিয়ে। কারণ কি, ও তো টপমাস সুপারস্টার সালমান শাহ, তাই না? এখন সালমান শাহ কিন্তু ওনার মা হচ্ছে যে জাতীয় পার্টি করছেন, রাত বিরাতে বাসায় খুঁজে পাচ্ছেন না, অমুক জায়গায় আছেন, অমুক জায়গায় আছেন, এই জিনিসগুলো তো ওর কানে আসতো। সালমানের ভক্তরা তো দেখিনি, ভক্তদের কথা তো বাদ দিন। কিন্তু ডন ভাই, এই ধরনের কথা এখন যদি এসে বলে, সেক্ষেত্রে তো আপনার একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। আমি তো মরেই গেছি, তাই না? আর বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণের কথা বাদ, বাংলাদেশের প্রশাসন তো এতটা বোকা না, তাই না? যে আর আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো মিথ্যা না, প্রমাণিত তখনকার আমলের। আপনি পেপারগুলো দেখেন, তাই না? মেরি, নীলা চৌধুরী, তারপরে হচ্ছে যে আরও কয়েকজন আছে না, এদের নাম নিয়ে, এসব সাবজেক্ট নিয়ে অনেক লেখালেখি হলো না। তখন তো ইয়াং আমরা, তখন তো আমরা রানিং। আমার না হলো, কিন্তু আমার বন্ধুর তো একটা মন খারাপের বিষয় না, নাকি মিথ্যা কথা বললাম? ডেফিনেটলি ইটস ইউর স্টেটমেন্ট। এটা হয়তো বা তখন 25 বছর আগের কথা, পাবলিকের এখন হয়তো মনে নেই, সালমানের নিয়েই হয়তো মনে আছে সব কিছু, তাই না? কিন্তু 25 বছর আগে নীল আন্টির ব্যাকগ্রাউন্ড আসেন আপনি, মিথ্যা কথা বললাম? আসেন আপনি পুরো 96-এর পেপার পত্রিকা দেখেন, কিংবা আর এই পিবিআই যে আমাদেরকে শহরে থেকে শেষ পর্যন্ত এমনভাবে নাস্তানাবুদ করে জিজ্ঞাসাবাদ করছেন, খুঁটিনাটি সব আপনাকেও ফেস করতে হয়েছে। হ্যাঁ, আমাদের মধ্যে সহসাথীবিদ্যা আমরা যখনই ডাকছি তখনই গেছি, হয়তো বা সকালে যেতে পারি না, বিকেলে গেছি, এরকম হয়তো। কিন্তু আপনি তো আপনার বক্তব্য, যে বক্তব্যগুলো এখন এখানে বলছেন, সেটা তো পিবিআইকেও বলেছেন। আমি ভাই যখন যে কোশ্চেন করেছে, আমি সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার চোখের সামনে দেখা যে জিনিসগুলো, আমি সেই জিনিসগুলো বলেছি আপনাদেরকে। কেন, সারা মিডিয়াতেই বলছি, তাই না? মিডিয়ার লোকজনও জানে, ওনাকে চিনে, আমাদেরকে চিনে, তাই না? তারপরেও একটা কথা কি, ওই যে মা, ইমোশনাল একটা ব্যাপার, জটিল সমীকরণ। এই সমীকরণের জায়গায় আসলে ডেফিনেটলি আমার এখন ঘুরে ফিরে যে জায়গাটায় আমি আছি, আড্ডার জায়গাটাতে, আমার খালি যেন মনে হচ্ছে যে সালমান শাহ চলে যাওয়ার পরে আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, যে কথাটা আপনি একটু আগে বলছেন। শেষ হয়ে গেছে, নট অনলি ক্যারিয়ার, সব কিছু বলতে সব কিছু মনে হয় ক্যারিয়ার শেষ। ক্যারিয়ার মানে তো লাইফ, আমাদের ফিল্ম লাইনে আমাদের জীবনটা তো এটা, তাই না? তার মানে আমি 80% তো মারা গেছে, 20% বেঁচে আছে খালি নর্মাল একজন মানুষ হিসেবে। সালমান মারা যাওয়ার পর থেকে আসলে ছবি সেরকমভাবে করা হয়নি বলতে কি, মানে আপনার অফারগুলো বা দরজাগুলো কি বন্ধ হয়ে যাচ্ছিল? বন্ধ হয়ে যাচ্ছে। তারপর স্বাভাবিক ব্যাপার, একটা হ্যাঁ ডন নিয়ে না, ডন যে কোনো কথাবার্তা হচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, বুঝেন? তার মানে আমার নতুন ছবি, এই অনুভূতির ভিতর দিয়ে যে না গেছে, সে কখনো ফিল করতো অ্যারেস্ট হওয়াটা বেটার, এই অনুভূতির চাইতে অ্যারেস্ট হওয়াটা বেটার। একদম এক্স্যাক্টলি, ভালো কথা বলছেন। তখন বুঝেন, এই নতুন ছবি, এমনও ছবি আছে আমার, সাইনিং নিয়েছি শুটিং 3-4 দিন পর থেকে, এর মধ্যে আরেক গ্রুপ যেগুলো হ্যাঁ ডন নিয়েছেন, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সালমান কেস নিয়ে ডাকাডাকি করবো, আপনার ছবি ফেটে যাবে, ব্যাস ফাটাফাট 4-5টা ছবি গেল গেছিল। কীভাবে বুঝাবো ভাই, আমার ডাকবে না ভাই, আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, কিংবা আমি 164 জবরবন্দি দিয়ে এসেছি, ভাই আমি আসি। তারপরেও হয় কি, ফিল্ম এমন একটা জিনিস, আপনি নিলাম, আপনি আসতে পারলেন না, কিন্তু সেটের কাজটা ফেঁচে গেল, তখন লস প্রজেক্টের মধ্যে পড়ে। তখন প্রডিউসাররা হয়তো চিন্তা করছে এই লস প্রজেক্ট, কিংবা এই টেনশনে না যাই অন্যজনকে নিয়ে কাজ করি, এই পিছিয়ে গেলাম আমি আস্তে আস্তে। 2 বছর এরকম, 2-2.5 বছর এরকম, মানে আমার এগুলো ঠিক করতে করতে 3-4 বছর লেগে গেছে আর কি, যে আমি নির্দোষ ভাই, আমি নির্দোষ, আমি ভাই এগুলোর মধ্যে নাই, আমি আমার। কিন্তু থাকে না থেকে আমাকে তো ডাকবেই, তাই না? এই কয়টন ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি নিলাম, পরে হয়তো বা ইন্টারভিউর জন্য ডাকলো, আপনার কে হয়তো বা জেরা করার জন্য হয়তো বা কোনো পুলিশ ডিপার্টমেন্ট ডাকলো, তখন তো যেতে হবে। তা তো অবশ্যই যেতে হবে। হ্যাঁ ডন ভাই, তাহলে নেক্সট ছবি করেন, কী করবেন? তাহলে আমার কীভাবে পুরো আমি ধ্বংস হয়ে গেলাম, জীবিত ধ্বংস আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা যার যার কপালে লেখাই থাকে।
মহান আল্লাহ পাক যার কপালে যা লিখে রাখছেন তাই হবে, তাই না? আর এদিক থেকে শাবনূর তো বেঁচে গেছে, শাবনূরের কোনো সমস্যা হয়নি। মেয়ে মানুষ, তারপরে একটা রকম হিরোইন, ভালো হয়েছে মোটামুটি। তারপর ইভেন শাবনূরের বিষয়টা খুব রিসেন্টলি আসলো, এর আগে তো এইভাবে আসেও নাই। হ্যাঁ, মানুষ সন্দেহ করছে টুকটাক, ওইটা নিয়ে কথা হয়। হ্যাঁ, এটা আমরাও তো তাই বললাম আপনাকে। আমরা তো এখন এসে দেখলাম যে পিবিআই, আপনাকে কি বললাম, এত পুঙ্খানুপুঙ্খভাবে খুব ডিটেল কাজ করেছে। হ্যাঁ, যে ইয়ে করেছে, মানে তদন্ত করছে। আমরা এখন এসে বুঝলাম, এখন পিবিআইয়ের কথাটা তো বিশ্বাস করতে হবে স্বাভাবিকভাবে, যেহেতু এনারা ফার্স্ট টু লাস্ট চরম মানে পর্যায়ে ইনভেস্টিগেট করেছে। হ্যাঁ, ইনভেস্টিগেট করার পর রেজাল্টটা দিয়েছে। ওরা তো ফাউল না কিংবা ফালতু না, ফালতু একটা সংস্থা না তো পিবিআই। পিবিআই এর আগে যতগুলো ক্রাইমের রিপোর্টগুলো করেছে সবগুলো তো বাস্তব সত্যি, তাই না? যার ওদের একটা নামও আছে এখানে। এখন বাংলাদেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিভ সংস্থা হচ্ছে পিবিআই, প্রাইম ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ, তো পিবিআইয়ের উপরে যদি কেউ থাকে, আসুক, কাম টু দ্য, আসুক। ওনারা এসে নীলা আন্টি লন্ডন থেকে তো কথা বলছে, এখানে আসুক। উনি এখন লন্ডনে আছে, আমরা তো আছি। লন্ডন থেকে তো অনেকে অনেক কথা বলছেন, এখানে আসুক, প্রেস ক্লাবে আসুক, প্রেস ক্লাবে এসে প্রেসের সামনে দাঁড়াক, আমাদেরকেও দাঁড় করাক। আমরা তো যাইনি, যাবো না কোনো দিন ইনশাল্লাহ, ঠিক আছে? সৎ সাহস থাকলে আপনি ইউ ক্যান স্টে এনিওয়্যার, রাইট? আমরা যে কোনো জায়গায় বসতে পারি, আমাদের মধ্যে সৎ সাহস আছে। কিন্তু সব বিচারই হলো, ধরেন ওই যে একটা পারসেপশনের কথা বললাম একটু আগে, যে কিছু মানুষ বিশ্বাস করবে দুনিয়া উল্টে গেলেও তাদের বিশ্বাস যাবে না। হ্যাঁ, এই বিশ্বাসের জায়গায় যখন কিছু মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকায়, তখন কেমন লাগে? খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। কারণ আমি সালমান ছবিগুলো এখনও দেখতে পারি না, মানে আমি পুরোটা দেখতে পারি না আর কি। ইমোশনাল এসে যায়, জানি না, ভালোবাসা থেকে আসে হয়তো বা, যার জন্য। আর সালমান মারা যাওয়ার পর হলে কোনো দিন ছবিই দেখিনি আমি। এখনও ছবি করছি, শত শত ছবি করছি, অনেক ছবি করছি, কিন্তু করা পর্যন্ত শেষ, ডাবিং পর্যন্ত শেষ, তারপর জান না কখনো হলে? কোনো দিনই দেখিনি, কোনো দিনই নাই 22-25 বছরে। কারণ আমি লোড নিতে পারবো না, বুঝতে পারছি। যাই হোক, এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজের চাওয়া, নিজের মনের কথা। এটা ছবি দেখবো না, কারণ আমি তো আগেই বললাম যে তুই নিয়ে আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়, এখন অপূর্ণই থেকে যায়। যত আনন্দই করি, যত ফিল্ম করি, যত জায়গায় কাজ করি, যত সাকসেস হই, 50%। আর বন্ধু যদি বেঁচে থাকতো আরও 50% হতো। কখনো এই সম্পর্কের জন্য নিজের ভিতরে রাগ হয় না যে এই সম্পর্কটা এভাবে ওর সাথে এত ইনভলভ না হলো? আমার রাগ হয় না। আমার কথা হচ্ছে যে আপনি এত ক্লোজ একটা রিলেশন, আপনার বাসায় যে গলা দড়ি দিয়ে মরে গেলেন, আর আমি দোষী হলাম, এই জিনিসটা মানতে পারতেছি না। এটা হয়, অ্যান্ড ডেফিনেটলি দ্য থিং ইজ দ্যাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু, সে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায়, মানুষজন আপনাকে সন্দেহ করবে, সন্দেহ জিজ্ঞেস তো করবেই, তীব্রভাবে সন্দেহ করে, এবং এই সন্দেহের মাত্রা এত ভয়ঙ্কর হয়ে যায় যে ওই মানুষটাই সব কিছুর জন্য দায়ী, এইরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। রাইট। আর আমি সেরকম পরিস্থিতির মধ্যেই তো পড়ছি, তাই না? আর একটা জাস্টিফিকেশন, কিন্তু আমাদের কিন্তু একটা সব বড় সমস্যা হচ্ছে, আমরা যে কোনো কিছু জাস্টিফাইড করে ফেলি সঙ্গে সঙ্গে। দেখেন, সালমান শাহর মৃত্যুর পরে এটা কিন্তু এখনো ইনভেস্টিগেটিং পর্যায়ে যাবে, কোর্টে যাবে, তারপর একটা ফাইনাল রায় আসবে। তারপর এখন মানুষের রায় হয়ে গেছে, এখনো বিশ্বাস করতেছে না, ঠিক আছে? মানুষের রায় হয়ে গেছে মনে মনে, হ্যাঁ এই হচ্ছে খুনি, এইটা করছে, এইটা করছে, যতই যা খুব। এখন আমি তো ইউটিউব দেখি সময়, মানে এখনো পিবিআই রে গালাগালি করতেছে, অমুকরে গালাগালি করতেছে, আমাদেরকে গালাগালি করতেছে। এমন কথা হচ্ছে যে কিভাবে বুঝাবো, এটা বুঝবে না, কিভাবে বলবো? আমরা যদি আবারও বলি যে আরো সর্বোচ্চ আরো বড় ইনভেস্টিগেট গ্রুপ নিয়ে আসেন, তারপর তো আমরা আছি, এখানে থাকবো ইনশাল্লাহ। আপনি আসেন লন্ডন থেকে, আসেন। আমার চাওয়া যে উনি লন্ডন থেকে আসুক, প্রেস ক্লাবের সামনে বসুক, আমাদেরকে ডাকুক, আমরা বসি, সাংবাদিক বসুক, এটা ফাইনাল। এটা নিয়ে এত ঘাটাঘাটি, আমার কথাটা বুঝছেন? এত কেন বিজনেস? এই যে আপনি প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি ইউটিউবে যে রেজবির একটা ইন্টারভিউগুলো দেখেন, 3 দিন হলো, কিন্তু রেজবিরটা নিয়ে কেন আলোচনা আসতেছে না, কেন আলোচনা হচ্ছে না? আই শুড ডেফিনেটলি, এটা অনের করার আগে আমি অবশ্যই দেখবো। আমার কথাটা বলছেন, কেন আলোচনা হচ্ছে না? কেন রেজবি ছেলেটা কে? রেজবিকে কই থেকে আনালো? রেজবিটা কেন সাক্ষী দিল? এই জিনিসগুলো বেরোলে তো এসে যায়। যেহেতু প্রথমেও বলছে আমি ছিলাম, ডন ছিল, অমুক ছিল, এতটা, পরে সে কথা উল্টায় ফেলছে। হ্যাঁ, তো পরে রুবি আন্টির মতন ওইও দেখি পরে কথা উল্টা বলছে। এখন রুবি আন্টির তাও একটা মাথার গন্ডগোল প্রবলেম, এটা সব জনগণ বোঝা যায়, বুঝতেছে। কিন্তু ও তো এখনো সুস্থ,
এখন অনেক সুস্থভাবে বলেছে যে নীলা চৌধুরী আমার সাথে বিট্রে করছে, আমার সাথে বেইমানি করেছে, আমাকে এই টাকা দেওয়ার কথা ছিল, এইবার আছেন লাইনে। বুঝতে পারছি, আমাকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেয়নি, আমাকে জেলে ভরাইছে, বলছে 2 দিন থাকো বাবা, 2 দিন পর তোমাকে বের করে নিয়ে আসবো, তুমি রাজসাক্ষী। কিন্তু আমার ডিটেনশনে দিয়ে 3 মাস থাকা লাগছে। তারপর 6 মাস পর টাকা পয়সা দিয়েছে, আমি বেরিয়ে আসছি, এসে লন্ডনে চলে আসছি। তাহলে লন্ডনে রেজবি তো আছে, তো রেজবি যে ওর আম্মা ডাকে না কেন নীলা চৌধুরী? ওনাদের মল্লাতে তো আছে এলাকাতেই, আপনি দেখেন ইন্টারভিউ। তাহলে এত কিছু হলো, রুবি আন্টি আমেরিকাতে, উনি লন্ডনে, আর লন্ডনে তো রেজবি আছে একই মহল্লায়, তো রেজবিকে সামনে আনতেছে না কেন নীলা আন্টি? এবার আসেন আমার কথাতে আসেন, আন্টি যদি সৎসাহস নেই এগুলো করেই, তাহলে রেজবিকে আনে না কেন? আর রেজবি কীভাবে ছাড়া পেলো, কীভাবে চলে গেল, কীভাবে জামিন নিয়ে গেলো, এগুলো তো দেখার বিষয়। ডেফিনেটলি খালি ডন মারছে, অমুক মারছে এগুলো করলে তো হবে না, কারণ মানুষের সহ্যের একটা সীমা আছে। আমরা সহ্য করতে করতে সব দিক থেকেই ছাড় দিলাম, সব দিক থেকেই একটা ইয়ের মধ্যে পড়বো, তা তো না। আমার কথাটা হচ্ছে জনগণ বিশ্বাস করুক আর না করুক, আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো জনগণ যেন জাস্টিফাই করে দেখে, যেরকম আমাদের সব কিছু জাস্টিফাই করে ইনভেস্টিগেট করছে, জনগণ আন্টির ব্যাপারেও সবার ব্যাপারেও ইনভেস্টিগেট করুক। সেটাই, কোনো কিছু কেন আন্টি এরকম করছেন, কোনো কিছু মন্তব্য করার আগে, ফাইনালি কোনো কিছু আমরা কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে আমরা যেন এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করি। আমি বলছি না এখানে ডন ভাই যেটা বলে গেল সেটাই আপনাকে সত্য মনে করতে হবে। আমি এটা বলছি না যে পিবিআই যেই তদন্তটা দিয়েছে কোর্ট পিবিআই যেটা বলেছে সেটাই আপনি সত্য মনে করে নেবেন, কারণ এটা কোর্টই ফয়সালা করবে। তো সেই জায়গাটা থেকে নিজে একটা সিদ্ধান্তে আসার আগে অবশ্যই এই যে তথ্য উপাত্ত গত 3 দশক ধরে আপনারা পেয়েছেন এগুলো জাস্টিফাই করেন, করলেই আপনারা বুঝে যাবেন। ডেফিনেটলি করা উচিত। এবং এই অনুষ্ঠানে শেষের দিকে একটা কথা বলতে চাই, এই অনুষ্ঠানে আমাদের ডন ভাই আমাদের সম্মানিত অতিথি হয়ে এসেছেন, তিনি তার কথাগুলো বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে থেকে ভালো লাগা মন্দ লাগা মান অভিমান সমস্ত কথাগুলো বলেছেন। বন্ধু মহলের যে সম্পর্কটা ছিল সেখানে সালমান শাহ তার জীবনের অনবরত অন্যতম একটা পার্ট, সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন। এই বিষয়গুলোকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রেক্ষাপটে এক ধরনের বিনোদন অনুষ্ঠান হিসেবেই উপস্থাপন করেছি। আমরা বিশেষভাবে আস্থা রাখতে চাই মহামান্য আদালতের উপরে। মহামান্য আদালত এবং আমাদের যেই পুলিশ সংস্থা আছে, পুলিশ ডিপার্টমেন্ট, তারা ইনভেস্টিগেট করে ফাইনালি মহামান্য আদালত যে সিদ্ধান্ত দেবেন। আমরা জানি যে বহু বছর ধরে এই মামলা চলছে, বহু বছর ধরে ইনভেস্টিগেট চলছে, বিভিন্নভাবে চলছে, তার পরিবার চাচ্ছে সঠিক বিচার হোক। তো মহামান্য আদালত যেই সিদ্ধান্ত দেবেন, যে রায় দেবেন, সেটাই চূড়ান্ত ফয়সালা এবং সেটা মানতে আমরা বাধ্য। তো আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সেই বিষয়ের উপরে আস্থা রাখছি। ডন ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনার এই যে ভেতরের যেই সাহসী ব্যাপারটা, যে নিজেকে উন্মোচন করা, নিজেকে মেলে ধরা, সেটাকে আমি সম্মান জানাই, রেসপেক্ট জানাই। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এইভাবে বলার একটা সুযোগ থাকা উচিত। এবং সেটা যদি সে নির্দোষ হয়, সেটা নিশ্চয়ই আমাদের কোর্টের উপর আস্থা রাখতে হবে। তবে এটা ঠিক, আমি আপনার এই যে তারার রাতে একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে উপস্থাপন করতে গিয়ে নিজের জীবনের যে হ্যাসল, যেহেতু বিষয়টা মামলা এখনও চলমান আছে, সুতরাং এটা নিয়ে আমরা এখনই সিদ্ধান্তে আসতে পারি না, কিন্তু আপনি তো হ্যাসল পোহাইছেন, এইটার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আপনি তো অনেক ভুগেছেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাইট, তো কারণ আমার রাইট, তো এই পুরা জীবনটা নিয়ে শেষ বেলা এসে যদি আপনার কিছু বলার থাকে, ফিল্মি ক্যারিয়ার, ফ্যান্টাসি, আসলেন, দেখলেন, জয় করলেন, সুপারস্টার, সালমানের এভাবে চলে যাওয়া, তারপরে একটা ক্যারিয়ারে বিশাল ধস, এত বড় লম্বা সময় ধরে আইনি মামলা জটিলতা ফেস করা, কি বলবেন? আসলে এখানে বলারও কিছুই নেই। আর আমরা এখন সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করবো না, মিথ্যা কথা বললেও কেউ বিশ্বাস করবো, যারা যা বিশ্বাস করে সে করেই গেছে। তারপরও বলি যে আমি আমার একটা বন্ধু হারিয়েছি, আমার একটা বন্ধু হারাইছি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা টপমোস্ট সুপারস্টারকে হারিয়েছে। একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে হারিয়েছে, একজন মা তার ছেলেকে হারিয়েছেন। সব দিক থেকে বিচার বিবেচনা করে আমার ওপিনিয়ন, আমার যেটা বলার, সেটা হচ্ছে যে সব কিছুরই একটা সুষ্ঠু তদন্ত করে একটা ফয়সালা, একটা ফিনিশিং দেওয়া উচিত এই সালমানের ব্যাপারটা নিয়ে। কারণ আমরা এত হচ্ছি, হ্যাসেল হচ্ছি, আর ভাল লাগছে না। মিথ্যা অপবাদ নিয়ে আর বেঁচে থাকতে চাই না। কারণ কি, আমি আসলে হয়েছি আমার কথা হচ্ছে যে
মানে মিথ্যা অপবাদ না আর বাঁচতে চাচ্ছি না, প্লিজ ভয়ঙ্কর কষ্ট, প্লিজ প্লিজ। ভয়ঙ্কর আমি কষ্ট। আমি আমার সালমানের সেই ভক্তদেরকে বলতে চাই যে এটা ইনভেস্টিগেট করুক আবার ভালো মতো, যে আসল সত্যটা বের হয়েছে। কারণ আমার এমনি কষ্ট যে কেরিয়ার নাই, বন্ধু নাই, তারপরে হচ্ছে যে জনগণের দিক থেকে একটা অসন্তুষ্টি, একটা ভুল বোঝাবুঝি, মানে এত লোড আর নিতে পারতেছি না। যখনই যা রাস্তায় যে সালমানের রাইট রাইট রাইট, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। এখন ঘটনা হচ্ছে যে বাঙালি জনগণ তো মানে শুই না পাগল, একজন হয়ে করছে সব হয়ে করতেছে। আপনাকে আগেই বললাম আমি যে এখন যারা লাফালাফি করছে তাদের বয়স 4-5 বছর ছিল, তারা সালমান সম্পর্কে কি জানবে? খুবই সরি, আপনাকে খুব হ্যাপি মুডে নিয়ে আসছিলাম এইখানে। আমি চাইছিলাম যে পুরা হ্যাপি মুডে আমরা শেষ করবো, বাট সামহাও আমরা রিয়েলিটিটা এত এত রূঢ়ভাবে ফেস করছি যে আমরা হ্যাপি মুডে শেষ করতে পারলাম না। বাট ইউ আর এ ওয়ারিয়ার, আপনি একজন যোদ্ধা। বাইরে কত মানুষকে দেখানো যায় যে কীভাবে ফাইট করছি, কিন্তু ভেতরটা যে প্রতি মুহূর্তে রেডি করতে হয়, এটা খুব খুব ভয়ঙ্কর রকমের ফাইট। আপনি সে ফাইটটা করতেছেন, এবং ফাইট করে এখনও সম্মানের সহিত বাঁচার চেষ্টা করতেছেন। আপনি কোর্টের প্রতি আস্থা রাখছেন, আপনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের আইনের প্রতি আস্থা রাখছেন। এইটুকু জায়গার প্রতি আমরা যথেষ্ট সম্মান জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।